সবাই খেয়াল করো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 1 নাম্বার হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা। আর 2 নাম্বার হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ ওই উপরের জিনিসটাই খালি একটু অন্যভাবে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক ক্ষমতা বলা হয়। ঠিক আছে, আপেক্ষিক তাপও বলা হয় শুধু এটাকে। ঠিক আছে, তারপর আমরা পুরোটা একটু লিখলাম আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালোরি মিতির মূলনীতি। ঠিক আছে, ক্যালোরি মিতির মূলনীতি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, থার্মোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি? টেম্পারেচার। টেম্পারেচার বা তাপমাত্রা। বলো তো দেখি, আমরা তাপ পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? বলো, আমরা তাপ পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। তাপ পরিমাপ করি কোন যন্ত্রের সাহায্যে? শিখেছিলাম সবাইকে। আমরা তাপ পরিমাপ করি ক্যালোরিমিটারের সাহায্যে। তোমাদের যখনই এই চ্যাপ্টারটা পড়াই আমি সবসময় একটা কথা বলি, তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে, আর তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। সবাই লিখে নেন, খাতায় লিখে নেন, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, তাপ শক্তি আর কি। ঠিক আছে, আচ্ছা এখন সবাই একটু খেয়াল করো, ধরো একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m। এখন আমরা এই বস্তুটার তাপমাত্রা ধরো বৃদ্ধি করব অথবা হ্রাস করব। আচ্ছা, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করতে চাই তাহলে একে কি দিতে হবে স্যার? তাপ দিতে হবে না স্যার? প্রয়োগ করতে হবে তাপ। তাপ প্রয়োগ করতে হবে। আর যদি স্যার এর টেম্পারেচার আমরা নামাইতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে হবে স্যার? এখান থেকে তাপ সরিয়ে নিতে হবে বা অপসারণ করতে হবে, অর্থাৎ একে বর্জন করতে হবে। ঠিক আছে, যখন সে তাপ গ্রহণ করে সেই তাপকে আমরা নাম দেই গৃহীত তাপ, আর যখন সে তাপ বর্জন করে সেই তাপকে আমরা নাম দেই বর্জিত তাপ। একটু মনে রাখো, কারণ ক্যালোরিমিতি একটু পর আমি শুরু করব। ক্যালোরিমিতির মূল নীতি হচ্ছে কোনো একটা সিস্টেমে মোট যতটুকু তাপ দেয়া হবে বা মানে যে গ্রহণ করবে, ঠিক আছে, অর্থাৎ মোট গৃহীত তাপ হবে, ওই সিস্টেমের অন্য কোনো কিছু থেকে অবশ্যই নিশ্চয়ই তাপটা বর্জন করা হবে, তাই না? তার ফলেই তো সে পাবে। বুঝতে পেরেছো? ধরো একজন না জয়েন করতে পারতেছে না। জয়েন করতে পারছে না। আচ্ছা, এটা তাকে জাস্ট লিংক করতে ক্লিক করতে হবে। সে কোনো কিছু হয়তো বা ভুল করেছে, কারণ তোমরা সবাই জয়েন করতে পেরেছো কিন্তু সে পারছে না। এর কারণ কি? স্যার নেটওয়ার্কের সমস্যা থাকলে গুগল বের করে দেয় ধাক্কা দিয়ে। বুঝতে পেরেছে। আচ্ছা, এখন আসো, তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত তাপ, এটা মনে রাখতে হবে। এখন আসো যেটাতে ছিলাম আবার ফিরে আসি, সেটা হচ্ছে আমার এই বস্তুটার টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি বা হ্রাস করি, ঠিক আছে, এটাকে বলা হয় তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনটা কত হলো স্যার? ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন হলো। এখন একটা জিনিস তোমাদের মনে আছে নিশ্চয়ই, সকল স্কেলে তাপমাত্রার যে পার্থক্য, সকল স্কেলেই কিন্তু তাপমাত্রার পার্থক্য কি? তাপমাত্রা পার্থক্য কিন্তু সমান। একটা জিনিস মনে রাখবা, 10 ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু কেলভিনে নিলে 273 এর সাথে যোগ করতে হবে, 273 বা 273.15, কি তাই না স্যার? তখন এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে কেলভিন। কিন্তু মনে রেখো, তাপমাত্রার পার্থক্য ডেল টি বলো আর ডেল থিটা বলো, যাই বলো না কেন, ঠিক আছে, ডেল টি বলো আর ডেল থিটা যাই বলো না কেন, তাপমাত্রার পার্থক্য ধরো পেয়েছো 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনেও এটা কত কেলভিন হবে? 10 কেলভিন। একটু ভালো মতো বুঝতে হবে, তাপমাত্রার পার্থক্য স্যার সব স্কেলে সমান, কিন্তু কোনো নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু আমাকে কনভার্ট করতে হয়। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এবার আসো, ধরো এই পদার্থের তাপমাত্রা পরিবর্তন হলো 1 ডিগ্রি সেলসিয়াস
বা 1 কেলভিন। এই সময় যদি আমার একে তাপ দেয়া লাগে কিউ পরিমাণ, কত পরিমাণ বলতো? কিউ পরিমাণ, তাহলে এই তাপটাকেই বলা হবে কি বলতো? এই তাপটাকেই বলা হবে তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, এখন আসো তাহলে স্যার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে বা হ্রাস করতে যতটুকু তাপ যথাক্রমে প্রদান করতে হয় বা অপসারণ করতে হয়, সেই পরিমাণ তাপ শক্তিকে কি বলা হয় বলতো? তাপ ধারণ ক্ষমতা। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা ঐকিক নিয়মে চলে যাব। ঐকিক নিয়মটা কি স্যার? ধরো ডেল টি, এই যে পরিমাণটা, এইটা ধরো 1 ডিগ্রি সেলসিয়াস না, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস না, এইটা ধরো ডেল টি পরিমাণই। এখন তোমরা বলো তো, আমি একটা ঐকিক নিয়মে চলে যেতে পারি না স্যার? ডেল টি পরিমাণ তাপমাত্রা পরিবর্তনের দরকার হয় কিউ পরিমাণ তাপ শক্তি। তাহলে বলো তো দেখি, একক তাপমাত্রা বা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে আমার কতটুকু তাপ শক্তি লাগবে স্যার? কিউ বাই ডেল টি, এইটুকু লাগবে না? এটাকেই আমরা বলবো তাপ ধারণ ক্ষমতা, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? সি দ্বারা প্রকাশ করা হয়। একটু খাতায় লিখে নাও, সি সমান কিউ বাই ডেল টি। সি সমান কিউ বাই ডেল টি। ক্লিয়ার? এখন এর এককটা কি স্যার? খেয়াল করো, এর একক হচ্ছে কিউ মানে কি স্যার? তাপ শক্তি, তার মানে জুল। ঠিক আছে, ডেল টি এটা যদি কেলভিন হিসাব করো তাহলে জুল প্রতি কেলভিন বা পার কেলভিন, আর যদি তুমি সেলসিয়াসে হিসাব করো তাহলে জুল পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তবে জুল পার কেলভিন দিয়ে আমরা বেশি হিসাব করি। ঠিক আছে, এবার আসো, আমরা চলে যাচ্ছি আপেক্ষিক তাপের বিষয়ে। দেখো এই বস্তুটার ভর হচ্ছে এম। এখন একটু আগে আমরা বললাম কোন একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তনে যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন হয় তাকে ওই বস্তুর, আসলে ওই বস্তুর বলতে ওই বস্তুর উপাদানের তাপ ধারণ ক্ষমতা বলে। কিন্তু ওই বস্তুর ভর যদি হয় যায় 1 কেজি, মানে উপাদানটার পরিমাণ যদি হয় 1 কেজি, তাহলে আমরা তখন যে পরিমাণ তাপ শক্তি লাগবে তাকে বলা হবে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ। তার মানে স্যার আপেক্ষিক তাপও কিন্তু এক ধরনের তাপ ধারণ ক্ষমতা। সেটা হচ্ছে কি, 1 কেজি ভরের বস্তুর তাপ ধারণ ক্ষমতাই হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। কথাটা কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এখন সংজ্ঞা যদি দিতে চাই তাহলে কি বলবো? আমরা বলবো কোন 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলে বা আপেক্ষিক তাপ বলে। এখন আসো আমরা একটা ঐকিক নিয়মে চলে যাই। দেখো তো আমরা কি বলতে পারি এম কেজি ভরের একটা বস্তুর তাপমাত্রার পার্থক্য ডেল টি পরিমাণ করার জন্য দরকার হয় কিউ পরিমাণ তাপ? তাহলে বলো তো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেল টি পরিমাণ করতে কি আমার লাগবে? কিউ বাই এম, যেহেতু আমরা এখন ভরটাকে 1 বানিয়েছি তাই এম দ্বারা ভাগ। এবার বলো তো 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ পরিবর্তন করতে আমার এখন তাহলে কি লাগবে? কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল টি। কথাটা বুঝতে পেরেছ? এটাকেই আমরা বলি আপেক্ষিক তাপ বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্যার এটার একক কি হবে স্যার? খেয়াল করো, এর একক হবে, কিউ এর এককটা কি স্যার? জুল। এম মানে স্যার কেজি, তাহলে এটা আমরা উপরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কেজি। আর ডেল টি মানে হচ্ছে স্যার, যদি তুমি কেলভিনে হিসাব করো তাহলে পার কেলভিন, আর যদি তুমি ডিগ্রি সেলসিয়াসে নাও তাহলে কে এর পরিবর্তে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পেরেছ।
এখন সবাই একটা জিনিস মনে রাখবা, কয়েকটা জিনিসের আপেক্ষিক তাপ আমার মনে রাখতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পানির। পানির ক্ষেত্রে বলো তো দেখি, পানির ক্ষেত্রে এস কত, কে বলতে পারবেন? বলেন। পানির ক্ষেত্রে 4200। 4200, 4200। এই যে একক হচ্ছে এটা আমি লিখলাম না। এবার বলবা আমাকে বরফের, বরফের ক্ষেত্রে এটার মান কত? 2100। 2100। ঠিক আছে, এবার আমাকে বলবেন জলীয় বাষ্পর ক্ষেত্রে এটা কত? 2000। 2000। খুব দ্রুত এই জিনিসগুলো খাতায় এবং খাতা থেকে কোনো এক সময় মাথায় অর্থাৎ ব্রেইনে গেঁথে ফেলবেন, কারণ এই তিনটা আমার প্রশ্নে প্রায় সময় দেয়া থাকে না, টিচাররা দেখতে চায় এটা তোমার মুখস্থ কিনা। তাহলে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফের ক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 2100 বা 2100। আর জলীয় বাষ্পর ক্ষেত্রে হচ্ছে স্যার 2000। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি কিন্তু আবার বলছি আমি খুব দ্রুত টানবো, কারণ রিভিউ ক্লাস আমাদের এটা খুব দ্রুত শেষ করতে হবে। এবার সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে স্যার আমরা কি এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি? দেখো তো, কিউ সমান এম এস ডেল টি বা ডেল থিটা। বলেন তো এইটা জিনিস, এটা আসলে কি স্যার বলেন তো, একটু খেয়াল করেন। ধরো একটা বস্তু, একটা বস্তুর টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা ধরো T1 বললাম। এখন এই বস্তুতে আমি কিছু পরিমাণ কি দিলাম বলেন তো স্যার? আমি এখানে তাপ দিলাম, তাপ, হ্যাঁ, আগুন জ্বালালাম, যার ফলে এর টেম্পারেচার বৃদ্ধি পেল, তাই না? টেম্পারেচার বৃদ্ধি পেয়ে ধরো হয়ে গেল 40 ডিগ্রি সেলসিয়াস। এখন এই বস্তুটার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ যদি হয় স্যার 4000, ঠিক আছে, 4000 জুল পার কেজি পার কেলভিন। এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটার ভর যদি হয় 3 কেজি, কত কেজি স্যার? 3 কেজি। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে আমার কি পরিমাণ তাপ শক্তি এই মোমের আগুন থেকে বা ব্যবস্থা থেকে সে পেল, এই সূত্র দিয়ে আমাকে সেটা হিসাব করতে হবে। তাহলে স্যার আমার সূত্রটা কি স্যার? কিউ সমান এম, এম এর মান কত স্যার? 3 কেজি। তারপর এস কত স্যার? এস হচ্ছে স্যার 4000, 4000 ইনটু, তারপর ডেল টি। ডেল টি মানে স্যার সবসময় মনে রাখবেন বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা আমাদের বিয়োগ দিতে হবে, বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা। তাহলে এখানে বড় তাপমাত্রা কত স্যার? বড় তাপমাত্রা হচ্ছে 40 আর ছোট তাপমাত্রা হচ্ছে স্যার 20। এখন একটা মজার জিনিস খেয়াল করো, এটা কি আমার তাপমাত্রা না তাপমাত্রার পার্থক্য? বলতো। তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রার পার্থক্য, সুতরাং এটা কেলভিনে থাকলে কি আর সেলসিয়াসে থাকলে কি তোমার অ্যান্সার কিন্তু কি আসবে? একই আসবে। তাই এটাকে আর কষ্ট করে 273 যোগ করে কেলভিনে নিতে হবে না, এটাকে আর 273 যোগ করে কেলভিনে নিতে হবে না, কারণ বিয়োগ করলে ওই 273 কাটাকাটি, অর্থাৎ এটার পার্থক্য যা হবে এই স্কেলের পার্থক্য তাই হবে। মানে অনেকে চিন্তা করতে পারো যে স্যার আমার এটা তো সেলসিয়াসে দেয়া আছে, তাহলে সেলসিয়াসে দেয়া থাকলে কি স্যার আমি এটাকে আবার কিসে নিব কিনা, আমি কেলভিনে নিব কিনা? না, এই ধরনের ক্ষেত্রে এটা নেয়ার কোনো দরকার নাই। তাহলে স্যার এখান থেকে আমরা করলে ক্যালকুলেটরে একটা মান পাবো। ঠিক তেমনি একইভাবে যদি তোমাদের বলা হয় ধরো এটার টেম্পারেচার ছিল, এটার টেম্পারেচার ছিল 60 ডিগ্রি সেলসিয়াস, দেন এটাকে আমি ঠান্ডা করলাম, ঠান্ডা করলাম ধরো ফ্রিজের মধ্যে রাখলাম, রেফ্রিজারেটরে রাখলাম, সেখানে গিয়ে তার তাপমাত্রা কমতে কমতে একসময় 40 ডিগ্রি সেলসিয়াসে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমার, সে নিশ্চয়ই তাপ বর্জন করেছে, তাহলে সেই বর্জিত তাপের পরিমাণ কত স্যার? ওই একই এম এস ডেল টি। খেয়াল করো এম এর মান দেয়া আছে, এস এর মান দেয়া আছে। এখন কিন্তু 60 থেকে কত বিয়োগ যাবে বলতো? 60 থেকে আমি 40 বিয়োগ করলাম, তাহলে এটাই হবে আমার বর্জিত তাপের পরিমাণ। যেহেতু আমি বর্জিত বলেছি তাই মনে রাখবা গৃহীত বর্জিত এটা হচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছি যে সে গ্রহণ করবে না বর্জন করবে। হ্যাঁ, অনেক সময় তোমরা হায়ার লেভেলে গেলে এরকমও দেখবা যে শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা। এখন শেষ তাপমাত্রা মাইনাস আদি তাপমাত্রা, একটা মজার জিনিস খেয়াল করো, এখানে শেষ তাপমাত্রা কত? 40 না? আর আদি তাপমাত্রা মানে আগে ছিল কত?
60, তাহলে শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা যদি তুমি বিয়োগ দাও তাহলে এখানে -20 আসতো। তখন দেখো আগে যা মান পেতা তার আগে জাস্ট একটা মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাস তাপমাত্রা, সরি মাইনাস তাপ মানে সে তাপটা বর্জন করলো। এটা হায়ার লেভেলে গেলে তোমরা পাবো। তো আপাতত টেনশনের কোনো কারণ নাই, তোমরা এইভাবেই চিন্তা করো যে স্যার আমি তাপমাত্রা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, আর যদি স্যার আমার আগে তাপমাত্রা বেশি থাকে পরে তাপমাত্রা কম হয় তার মানে সে তাপ বর্জন করবে, আর আগে তাপমাত্রা যদি কম হয় পরে তাপমাত্রা বেশি হয় তাহলে স্যার সে গ্রহণ করবে। ক্লিয়ার? এবার আসেন আমরা দেখব আরেকটা বিশেষ ধরনের তাপ, সেটার নাম কি বলেন তো স্যার? সুপ্ত তাপ। সেটার নাম সুপ্ত তাপ। এখন স্যার সুপ্ত তাপ জিনিসটা আসলে কি? আপনারা জানেন যে প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেই তাপমাত্রায় আসা মানে স্বাভাবিক মানে চাপে আর কি, স্বাভাবিক চাপে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেই তাপমাত্রায় আসার আগে সে গলে না। যেমন বরফ, বরফ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বা স্বাভাবিক অবস্থায় কখনোই 0°C না এসে আগে কখনো গলবে না। হ্যাঁ, তুমি সেখানে যদি চাপ প্রয়োগ করো তাহলে সে আগে গলে যাবে, কারণ আমরা জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে গলনাঙ্কটা কি হয়ে যাবে? গলনাঙ্কটা কমে যাবে। ঠিক আছে, তখন দেখা যাবে আরো আগেই সে গলতে থাকবে, কিন্তু স্বাভাবিক অবস্থায় সে 0°C না এসে কিন্তু গলবে না। একটা বরফ যদি মনে করো থাকে -20°C, -20°C বরফ, সে হুট করে স্যার এক দানেই কিন্তু মনে রাখবেন 50°C পানিতে পরিণত হতে পারবে না। কথাটা কি বুঝতে পেরেছো? প্রথমে তাকে কি করতে হবে? তাকে এক্ষেত্রে 3টা স্টেপ পার হতে হবে। কয়টা স্টেপ বলেন তো স্যার? 3টা। কিভাবে 3টা? আগে -20°C বরফকে 0°C কিসে রূপান্তর হতে হবে বলেন তো? বরফে। হ্যাঁ, এইবার এইবার বলো তো সে কি গলনাঙ্কে পৌঁছলো কিনা? সে এখন গলনাঙ্কে পৌঁছে গিয়েছে। এইবার সে গলতে থাকবে, অর্থাৎ এখন আমরা তাকে যে তাপ শক্তিটা প্রদান করব সেই তাপ শক্তি তার মধ্যকার কণাসমূহকে কি করতে? ভাঙতে সাহায্য করবে, যার ফলে তার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গিয়ে এই কঠিন বরফটা তরলে বা পানিতে রূপান্তর হবে। এখন তাহলে বলো তো দেখি, এই যে সে গলছে এই সময় কিন্তু এই তার তাপমাত্রাটা স্থির থাকবে, তাহলে সে যখন সম্পূর্ণরূপে, খেয়াল করো, যখন সে সম্পূর্ণরূপে পানিতে পরিণত হবে তখনও তার তাপমাত্রা কত থাকবে বলো তো? 0°C 0°C থাকবে। এরপর সে কিসে রূপান্তর হবে বলো তো? পানিতে। 50°C তাপমাত্রার পানিতে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কয়টা স্টেপ স্যার? দেখো 3টা। এই যে স্যার একটা স্টেপ, -0°C এর বরফ থেকে 0°C তাপমাত্রার বরফ, 0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার পানি, আর 0°C তাপমাত্রার পানি থেকে 50°C তাপমাত্রার পানিতে। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই জায়গাটায় বরফ বরফই আছে, কেবলমাত্র তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিনা? জি স্যার। নোটটা লিখে নাও। তাপমাত্রার পরিবর্তন হলে সূত্র আমার Q সমান ms ডেল টি বা ডেল থিটা। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো দেখো তো, তাপমাত্রা 0°C 0°C, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হয়েছে। মনে রাখবা, অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করে না যে তাপ, তাকেই বলা হয় সুপ্ত তাপ। কথাটা বুঝতে পেরেছো? তাহলে সুপ্ত তাপ কাকে বলে? যে তাপ কোন বস্তুর অবস্থার পরিবর্তন করে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাকেই বলা হয় সুপ্ত তাপ। ঠিক আছে, যদি স্যার গলতে সাহায্য করে তাহলে গলনের সুপ্ত তাপ, আর যদি স্যার বাষ্প হতে সাহায্য করে তাহলে তাকে বলা হবে বাষ্পীভবনের সুপ্ত তাপ, লিটেন হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, আর ওটাকে বলা হবে লিটেন হিট অফ ফিউশন, অর্থাৎ সুপ্ত তাপ বাষ্প। একটা হচ্ছে গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপকে প্রকাশ করা হয় এলএফ দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এলএফ মানে ফিউশন। আর বাষ্পীভবনেরটাকে এলভি। এলভি। ঠিক আছে,
এখন সবাই একটু খেয়াল করো, স্যার আমার সুপ্ত তাপ ব্যবহার করা যখন হবে তখন তার মান পরিমাপ করার সূত্রটা হচ্ছে কিউ সমান এম এর সাথে আমি এল গুণ করব। যদি স্যার সেটা গলনের হয় তখন হয়ে যাবে এল এফ, আর যদি স্যার সেটা বাষ্পে রূপান্তরের সময় হয় তখন হবে এল বি। আশা করি বুঝতে পেরেছো। আমাদের লেভেলে দুইটা মান একটু আমাদের মনে রাখতে হবে, দুইটা মান মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্যার বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এটা স্যার হচ্ছে আপেক্ষিক সুপ্ততাপ, ঠিক আছে। শোনো, সুপ্ততাপ হচ্ছে মোট কতটুকু দরকার লাগবে, আর আপেক্ষিক মানে 1 কেজি বস্তুর কে যদি আমি গলাতে চাই তখন আমার যে পরিমাণ তাপ লাগবে সেটাকে বলা হবে আপেক্ষিক সুপ্ততাপ, অর্থাৎ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আর যদি স্যার 1 কেজি ভরের কোনো একটা তরলকে বাষ্পে রূপান্তর করতে আমার যে পরিমাণ তাপ শক্তি লাগবে তাকে বলা হবে আপেক্ষিক সুপ্ততাপ। কোনটার স্যার? বাষ্পীভবনের। তাহলে আপেক্ষিক জিনিসটা আপনারা কি বুঝতে পেরেছেন? আপনাদের লেভেলের এই ক্ষেত্রে আপেক্ষিক মানে হচ্ছে স্যার 1 কেজি পরিমাণের, ঠিক আছে। এখন আসো, বরফ গলনের জন্য আমার যে স্যার আপেক্ষিক সুপ্ততাপ লাগে, আই মিন 1 কেজি বরফ গলাতে আমার লাগে 334,000 এত জুল। তাহলে যেহেতু আমি এটাকে বলেছি আপেক্ষিক সুপ্ততাপ, স্যার জুল পার কেজি না? পার কেজি, আমি আগেই বলেছি 1 কেজি করতে আমার কত লাগে স্যার? 1 কেজি বরফ গলাতে লাগে এত। 3,34,000। তাহলে আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব 1 কেজি কে গলাতে কত লাগবে তখন তুমি বলবা 334,000 জুল, তখন কিন্তু জুল পার কেজি বলবা না। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বরফের আপেক্ষিক সুপ্ততাপ কত, তখন তুমি বলবা জুল পার কেজি। আশা করি বুঝতে পেরেছো। এই শব্দগুলো জানতে হবে স্যার, ঠিক আছে। যত দিন যাবে ততই দেখবা যে এই জিনিসগুলো তোমাদের খুব ক্লিয়ার হবে। তাহলে এটা ক্লিয়ার। আর আরেকটা হচ্ছে স্যার পানির বাষ্পীভবনের, ঠিক আছে। পানির বাষ্পীভবনের ক্ষেত্রে স্যার এলভি, ঠিক আছে, এটা হচ্ছে 2268,000। এর অর্থ 1 কেজি পানিকে যদি সম্পূর্ণরূপে আমি জলীয় বাষ্পে রূপান্তর করতে চাই তাহলে আমাকে 2268,000 এই জুল পরিমাণ শক্তি, তাপ শক্তিটাকে দিতে হবে। আর যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো দেখি পানির আপেক্ষিক বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ কত, তখন তুমি বলবা জুল পার কেজি। আশা করি ক্লিয়ার। এবার আসো, পুরাতন বইতে কিন্তু আমার বরফ গলনের যে সুপ্ততাপের মানটা দেয়া আছে 336,000, তাই কেউ ঘাবড়াবা না, ঠিক আছে। এটা আমাদের পুরাতন বইতে। অনেক সময় অবজেক্টিভে এই প্রশ্নগুলো আসে, তখন এই অপশন পাবা না, তখন দেখবো ওই অপশন আছে কিনা। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথে চলে যাচ্ছি। সবাই খেয়াল করো, আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা তোমরা আগে ভালো মতো বুঝো, অথবা চাইলে আমার সাথে সাথে লিখতেও পারো। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? খেয়াল করো। জি স্যার। আচ্ছা দেখো, 5 কেজি ভরের, আচ্ছা 5 কেজি না দেই, 2 কেজি ভরের একটি ধাতব পাত্রে 3 লিটার পানি আছে, যার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এতে এতে আমরা কি করলাম, আমরা 0.5 কেজি ভরের একটি উত্তপ্ত উত্তপ্ত ধাতব আরেকটা বল, ঠিক আছে, ধাতব বল বা গোলক ছেড়ে দেয়া হলো।
ঠিক আছে। আচ্ছা, উত্তপ্ত এটার পরিমাণটা একটু দিয়ে দিচ্ছি। 200 ডিগ্রি সেলসিয়াসের, ঠিক আছে, উত্তপ্ত ধাতব গোলক ছেড়ে দেয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে মিশ্রণের সর্বোচ্চ, সর্বোচ্চ মানে একদম ফাইনালি একটা সময় কি হবে বলতো? একটা সময় এমন হবে না স্যার যে আমার ওই উত্তপ্ত যে গোলকটা সে তাপ দিতে থাকবে আর পাত্র আর পানি কি করবে? তাপ নিতে থাকবে, নিতে নিতে এক সময় তাদের সবগুলোর তাপমাত্রা একই হয়ে যাবে না? বলতো, এক সময় তাদের সবার তাপমাত্রা কিন্তু স্যার এক হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো তাপমাত্রা পার্থক্য নাই। আমরা জানি যতক্ষণ পর্যন্ত তাপমাত্রার পার্থক্য থাকে ততক্ষণ পর্যন্তই কি হয় বলতো? তাপের আদান প্রদান হয়, তাই না স্যার? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? স্যার আবার একটু বলবেন? তুমি বলো তো দেখি, আমরা একটা পাত্রে, ঠিক আছে, একটা পাত্রে কিছু তরল নিলাম, ঠিক আছে, এই হচ্ছে আমার সেই তরল। এখন স্বাভাবিক এরা যেহেতু একসাথেই আছে, তাহলে তরলের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে এর সাথে সংযুক্ত পাত্রের তাপমাত্রাও কি হবে বলতো? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি এখানে একটা উত্তপ্ত লোহার গোলক যার তাপমাত্রা কত? 200 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আমরা এটাকে ছেড়ে দিলাম। এখন খেয়াল করো, এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি কিছুক্ষণ পর দেখব এই পাত্রটা একটু উত্তপ্ত হয়ে গেছে, তাই না? এখন জি বলো তো স্যার। পাত্র কেন উত্তপ্ত হবে? কারণ এই লোহার গোলকের সাথে এই লিকুইডটা সংস্পর্শে আছে, তাই এই লোহার গোলকটাকে সে প্রথমে কি নিবে বলতো? সে প্রথমে তাপ তাপ ছাড়বে। শক্তি নিয়ে নিবে। এখন এর সাথে আবার কে সংস্পর্শে আছে বলতো দেখি? এর সাথে আবার পাত্র। সংস্পর্শে আছে পাত্র, তাই সেও নিবে। তাহলে এ দিবে পানিকে, পানি দিবে এটাকে, অর্থাৎ এখানে তাপের সঞ্চালন হচ্ছে, ঠিক আছে, তাপের সঞ্চালন হচ্ছে। এখন কতক্ষণ পর্যন্ত স্যার এই তাপের আদান প্রদান চলবে? একটা সময় দেখা যাবে যে স্যার আমার এই যে আমার এই লোহার সরি ধাতব গোলকটা তাপ দিতে দিতে এর তাপমাত্রা কমে আসছে, আর অপরপক্ষে পানি আর পাত্র 27 ডিগ্রি সেলসিয়াস থেকে সে তারা বৃদ্ধি পাচ্ছে। এখন উপর থেকে এ নেমে আসছে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে নিচের দিকে, আর এরা দুইজন 27 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরের দিকে উঠছে। একটা সময় দেখা যাবে এদের উভয়ের তাপমাত্রা কি হয়ে গিয়েছে বলতো? সমান। 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 ধরলাম সেটা হচ্ছে থিটা অথবা থিটা এম, মানে মিক্সড বুঝাতে। তাহলে বলতো এরপর আর কি তারা তাপের আদান প্রদান করবে? না। না স্যার। করবে না। এখন কি বুঝতে পেরেছো সাদিয়া সাহেব? জি স্যার। তাহলে আমাদের এই তাপমাত্রাটাই এখন বের করতে হবে। এখন তোমরা আমাকে বলো এই পর্যন্ত আসার পর, এই পর্যন্ত আসার পর কি হতে পারে? এই সম্পূর্ণ ব্যবস্থা স্যার পরিবেশের সাথে সংযুক্ত না? জি স্যার। এখন আবার পরিবেশ কি করবে বলতো? তাদের কাছ থেকে তাপমাত্রা নিয়ে নিতে পারে না? অথবা কোনোভাবে এখান থেকে তাপ নিয়ে নিতে পারে। এইটার তাপমাত্রা এরপর কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এটাই কি মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা না? বুঝতে পেরেছো? তাই মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা, অথবা যদি বলা হয় যে তাপের আদান প্রদান হ্যাঁ বন্ধ হয়ে যাওয়ার সময়ের তাপমাত্রা কত, দুইটা একই উত্তর। বুঝতে পেরেছো? তোমাকে আসলে মিশ্রণের তাপমাত্রা বা মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা বলতে এই তাপমাত্রাটাকে আসলে বের করতে বলা হচ্ছে। এখন কি ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমাকে বলো, আমার ধাতব গোলকের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস থেকে কি কমে যাচ্ছে না? জি স্যার। আমরা একটু আগে কি বলেছিলাম? আদি তাপমাত্রা বেশি, শেষ তাপমাত্রা কম, তার মানে সে তাপ বর্জন করেছে। তাহলে এখানে আমার এই ধাতব গোলক যে তাপটা ছেড়ে দিবে সেটা হচ্ছে এই ধাতব গোলক কর্তৃক বর্জিত তাপ। কথাটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি স্যার। এবার বলো তো আমার পানি এবং পাত্র উভয়ে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কি বলতো তাদের তাপমাত্রা
বেড়ে যাচ্ছে না, বেড়ে গিয়ে কত হলো থিটা এম। এখন আমাকে বলো তো এখানে কোনটা বড়, থিটা এম বড় না 27°C বড়? বলো। আচ্ছা লাবিবা বলো তো, লাবিবা সাহেব কোনটা বড়, 27°C না থিটা এম বড়? কাবেরী, আচ্ছা খেয়াল করো, বলবো বলো রিদওয়ান বলো। তো থিটা এম বড় হবে, থিটা এম বড় হবে। তাপমাত্রা বাড়বে। হ্যাঁ, তার মানে স্যার আমার এই পাত্র আর এই যে তরল পানি এরা তাপ গ্রহণ করবে। কথাটা কি বুঝতে পেরেছ? এখন আসো, ঠিক আছে? আচ্ছা এখন সবাই একটু খেয়াল করো, আমাদের আর তাহলে কি কি লাগবে? আমাদের বের করতে হবে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা, তাই না স্যারেরা? আমাদের বের করতে হবে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত? এখন এখানে আরো কিছু দেয়া থাকবে স্যার। কি কি দেয়া থাকবে খেয়াল করো, পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ দেয়া থাকবে। ধরো এটা দেয়া আছে 400, আমি একক লিখলাম না কারণ আমার এখানে নোটপ্যাডে পাওয়ার দেয়া যায় না আর কি। আর উত্তপ্ত ধাতব গোলকের এস দেয়া আছে, এটা ধরো 2000, ঠিক আছে? এখন আসো, এখন আমরা বের করব, ঠিক আছে? তাহলে কি কি দেয়া আছে খেয়াল করো, পাত্রের ভর দেয়া আছে, আর এর মধ্যে যে পানি তার আয়তন দেয়া আছে 3 লিটার। তোমরা জানো পানির ক্ষেত্রে 1 লিটার মানে 1 কেজি। এটা কিন্তু কেবল পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি, অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিন্তু স্যার এটা ভ্যারি করবে, ঠিক আছে? তাই কেউ কিন্তু আবার অন্যভাবে নেবেন না। এবার আসো তাহলে আমরা স্যার এটা সলিউশনে চলে যাচ্ছি। সবাই কি নোটপ্যাডটা দেখতে পাচ্ছ? রিদওয়ান দেখতে পাচ্ছ? জি স্যার দেখুন। আসো আমরা এবার সলিউশনে চলে যাচ্ছি। এটার সলিউশনের জন্য আমরা কি করব, মনে করি কি, মনে করি মিশ্রণের সর্বোচ্চ, আমরা মিশ্রণের সর্বোচ্চ যে তাপমাত্রা, ঠিক আছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটাকে আমরা কি ধরবো স্যার বলেন তো? আমরা থিটা ধরি, তাই না? আমরা থিটা ধরি অথবা টি, আমি টি লিখি, সমস্যা নাই। এখন আসো, এখন বলো তো এখানে কে কে তাপ বর্জন করছে, সরি কে তাপ বর্জন করছে? ধাতব গোলক। ধাতব গোলকটা। তাহলে আমরা কি লিখবো এখানে? ধাতব গোলক। ধাতব গোলক কত ডিগ্রি সেলসিয়াস থেকে স্যার বলেন তো? 200 ডিগ্রি, হ্যাঁ 200 ডিগ্রি সেলসিয়াস হতে টি তে নেমে আসাতে কি তাপ বর্জিত? বর্জিত তাপ। বর্জিত তাপ, এটাকে আমরা Q1 দেই স্যার। Q1 সমান সূত্র কি স্যার? ms ডেল টি, তাই তো? ms ডেল টি। এখন তোমরা বলো এখানে ধাতব গোলকের ভর কত? 0.5 0.5 ইনটু, বলো তো এটার এস কত? 2000, তাই না স্যার? জি স্যার। আচ্ছা ইনটু, এইবার আসেন, এবার আপনারা বলবেন 200 থেকে টি বিয়োগ যাবে না টি থেকে 200 বিয়োগ যাবে? 200 থেকে টি বিয়োগ যাবে। 200 থেকে টি। 200 থেকে টি 200 মাইনাস টি, ঠিক আছে?
আচ্ছা, এটার একটা মান জি আসবে। এবার আসো অপর দিকে, দেখো তো অপর দিকে পাত্র এবং পানি কত ডিগ্রি সেলসিয়াস থেকে? 27 ডিগ্রি সেলসিয়াস হতে টিতে উন্নীত হতে তাপ কি করবে বলতো? তাপ গ্রহণ করবে, তাই না স্যার? তাপ গ্রহণ করবে। তাহলে পাত্র কর্তৃক গৃহীত তাপ। গৃহীত তাপ, এটাকে আমি Q2 ধরি স্যার। Q2 স্যার আমার সূত্র ms ডেল টি। এখন বলো তো পাত্রের ভর কত? স্যার 2 কেজি দেয়া আছে না? 2। 2। জি স্যার, পাত্রের S 2 কত কেজি। দেয়া আছে? 400। এইবার আসো ডেল টি, বলেন তো স্যার 27 আর টি এর মধ্যে টি বড়, তাহলে টি থেকে মাইনাস 27 বিয়োগ, 27। তাহলে টি T মাইনাস minus 20। 27। থ্যাংক ইউ। এবার বলো পানি, পানি কর্তৃক গৃহীত তাপ Q3। পানি কত স্যার? 3 লিটার। 3 লিটার মানে 3 কেজি। পানির ক্ষেত্রেই আমরা জানি, তাই না? এত ইনটু, বলেন তো পানির এস তো দেয়া নাই, তাহলে ম্যাথটা পারা যাবে? জি স্যার। কিভাবে পারা যাবে বলো তো? যাবে। কারণ আমাদের এটা মুখস্থ রাখতে বলেছিলাম, 42। মনে রাখতে হবে। জি স্যার। এত টি মাইনাস 27। 27। এইবার আসেন ক্যালোরি মিতির মূলনীতি, তাই না? ক্যালোরি মিতির মূল নীতি অনুসারে কি কোন ব্যবস্থার মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত বর্জিত তাপ। তাপ। তাহলে আমার এখানে গৃহীত তাপ কে কে স্যার? আমার এখানে গৃহীত তাপ Q2 Q2 plus আর Q3। Q3 সমান Q1। এবার আপনারা কি করবেন বলেন তো? আপনারা সবাই ওই যে Q1 এর জায়গায় এই মানটা বসাবেন, তারপর Q2 এর জায়গায় এই মান বসাবেন, তারপর এটা বসাবেন, দেন সমাধান করবেন, করে এখানে টি এর মানটা পাবেন না স্যার? জি স্যার। সেইটাই হবে মিশ্রণের তাপমাত্রা, সর্বোচ্চ ঠিক আছে? তাপমাত্রা। বা তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা জিনিস এবার আসেন আমাদের বুঝতে হবে স্যার, আমাদের এই যে টি যে স্যার আপনি বলছেন সর্বোচ্চ তাপমাত্রা, এটা কোন এককে আসবে স্যার? এটা কি সেলসিয়াসে আসবে না কেলভিনে আসবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমার প্রশ্নে আমি এখানে তাপগুলো কিসে দিয়েছিলাম? সেলসিয়াসে। সেলসিয়াস। তাহলে আপনার উত্তরও কিসে আসবে বলেন তো? সেলসিয়াসে। সেলসিয়াসেই আসবে। এটা থেকে ঘাবড়াবেন না, কারণ স্যার আপনি টি থেকে যে বিয়োগ দিয়েছেন 27, এটা কাকে দিয়েছেন? ডিগ্রি সেলসিয়াসকে বিয়োগ দিয়েছেন। আবার টি কে যে বিয়োগ দিয়েছেন 200 থেকে, এটাও কি ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়োগ দিয়েছেন? তাহলে আপনারা তো জানেন যে একই রাশি বা একই স্কেল থেকে একই স্কেলের মান বিয়োগ দেয়া যায়। তাহলে আসলে টিটাও জি স্যার, স্যার সেলসিয়াসে আছে। সেলসিয়াস। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আসো আমরা অন্য একটা ম্যাথের উদাহরণে চলে যাচ্ছি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা, জি স্যার। এবার সবাই একটু খেয়াল করো। এবার আসো আমরা অন্য একটা প্রশ্ন দেখি। ধরলাম এটা একটা পাত্র, এই পাত্রে আগের মতোই ধরো 3 লিটার পানি আছে বা একটা পানি আছে। এখন এদের অবশ্যই একটা কি আছে স্যার? একটা তাপমাত্রা আছে, তাই না? কক্ষ তাপমাত্রা। আমি এবার এখানে একটা বরফ টুকরাকে ছেড়ে দিলাম। কি ছেড়ে দিলাম বলতো? একটা বরফ টুকরাকে ছেড়ে দিলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন, বরফ তো গলে এক সময় কি হবে? সম্পূর্ণ ব্যবস্থা ঠান্ডা হয়ে পানি। যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে সেটাই কি স্যার? সেটাই আমার মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রার অবস্থা, তাই তো? এখন এখানে কি ঘটনা ঘটবে? আসো খেয়াল করো। আমরা ধরলাম আমাদের সবকিছু আগের মতোই,
পাত্রের ওটা হচ্ছে স্যার 2 কেজি, তারপর পাত্রের এটা হচ্ছে স্যার 400, ঠিক আছে। তারপরে স্যার পানির ক্ষেত্রে ধরলাম 3 লিটার, তারপর পানির ক্ষেত্রে ধরলাম এই, তারপর এই বরফের টুকরা, এই বরফের টুকরাটা ধরলাম হচ্ছে স্যার আগের মতোই 0.2 কেজি, ঠিক আছে। তবে তাপমাত্রাটা এখন ধরো -20°C। কত তাপমাত্রা বলো তো? -20°C। আর এরা আছে কত ডিগ্রি সেলসিয়াসে? 27°C। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সম্পূর্ণ তাপমাত্রা গলে গিয়ে একটা সময় যদি থিটা অথবা টি যাই ধরো না কেন, হ্যাঁ ওই খাতায় তো থিটা ওইখানে লিখতে পারছিলাম না, তাই আর কি টি ধরেছিলাম, থিটা যদি হয়, এখন বলো তো এই থিটাটা কার চাইতে বড় স্যার? 27, 27 চাইতে বড় নাকি -20 চাইতে? না -20 থেকে। -20। চাইতে বড়। আর কার চাইতে ছোট? 27 থেকে। মানে এটা দ্বারা বুঝতে পারছি কার থেকে কাকে বিয়োগ করব, কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। এবার আসেন, তাহলে বলেন তো দেখি এখানে তাপ এখন দিবে কে? এখানে তাপ বর্জন করবে কে কে? পানি আর পাত্র আর পানি। পাত্র এবং পানি বর্জন করবে। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, তাপ বর্জন করে আমার এই যে পাত্রটা, এটা কি গলে যাবে না বাষ্প হয়ে যাবে? স্যার আবার বলেন। গলে যাবে স্যার, মানে পাত্র তো গলবে না। হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি, পাত্র কি গলবে নাকি পাত্র যা আছে তাই থাকবে? তাই থাকবে স্যার। বলো যা তো, আছে তাই এই থাকবে। পানি যা আছে তাই থাকবে না? পানি। জি জি কিন্তু স্যার। তাদের টেম্পারেচারটা কি হবে স্যার? চেঞ্জ হচ্ছে। একটু আগে তোমাদের কি বলেছিলাম? জি স্যার, তাপমাত্রা পরিবর্তন হবে। মানেই এমএস ডেল থিটা বা ডেল টি, মনে আছে? জি স্যার। কিন্তু এবার আসো ওইটার ঝামেলায় চলে যাচ্ছি। বলো তো দেখি, তাপমাত্রা 20 ডিগ্রি -20°C থেকে থিটায় চলে আসবে যখন, তখন কি এই বরফটা বরফ থাকবে? বুঝো নাই? তখন এটা গলে যাবে না? গলে যাবে স্যার। এখন প্রশ্নটা জি হচ্ছে, স্যার। আমার প্রশ্নেই বলা আছে সম্পূর্ণ গলে গিয়ে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, বরফ যদি বরফ থাকতো, খালি তাপমাত্রার পরিবর্তন হতো, তাহলে আমি বলতাম এমএস ডেল টি বা ডেল থিটা, তাই না? আচ্ছা, জি স্যার। অথবা স্যার বরফের তাপমাত্রা স্থির থেকে যদি স্যার কেবল গলতো, তাহলে এমএলএফ, তাই না? কথাটা বুঝতে পারছো তো? ওই যে গলনের সূত্রতাপ এমএলএফ। কিন্তু স্যার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার এটার তাপমাত্রাও যেমন পরিবর্তন হয়েছে, একসময় এই বরফটা গলে কিসে রূপান্তর হয়ে যাবে? পানিতে। তরলে। এখন আসো, আমার পাত্র এবং পানির ক্ষেত্রে সরাসরি সূত্র, সরাসরি পাত্রের ক্ষেত্রে কত স্যার? পাত্র 2 কেজি ছিল না? 2 ইনটু 2। পাত্রটা কত ছিল স্যার? ওটা ছিল 400, তাই না? ইনটু 27 মাইনাস থিটা, বুঝতে পেরেছো? আর পানির ক্ষেত্রে স্যার পানি ছিল 3 লিটার মানে 3 কেজি, পানির ক্ষেত্রে কত স্যার? 4200 ইনটু 27 মাইনাস থিটা। আমি এটাকে ধরলাম Q1, ঠিক আছে, আর এটাকে ধরলাম Q2। আশা করি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এবার আসো, ঝামেলাটা কোথায়? স্যার ঝামেলা হচ্ছে আমার এই বরফ সাহেব কিন্তু স্যার 3 দানে, কয় দানে বলেন তো? 3টা স্টেপ। 3টা স্টেপ না, এখানে হবে স্যার 4টা স্টেপ, তাই না? আমরা দেখি কিভাবে। না 3টা স্টেপই হবে, বরফ থেকে, হ্যাঁ বরফ, বরফ থেকে পানি, পানি থেকে আবার, জি স্যার, এবার আসো 3টা স্টেপ। তাহলে 3টা স্টেপ হবে। এখন খেয়াল করো তো, আমরা তাহলে এটা তো বুঝতে পেরেছি। এখন বরফের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে সেটা একটু খেয়াল করো। বরফ প্রথমে কি হবে? প্রথমে স্যার -20°C হতে 0°C কিসে রূপান্তর হবে? বরফে। স্যার তাপমাত্রা পরিবর্তনটা করবে, তাহলে বরফই থাকবে। তাহলে এমএস ডেল টি, তাহলে এম কত স্যার? 0.5। বলো তো দেখি এস কত হবে? এস কত? একটু আগে শিখিয়েছি। বরফের স্যার ক্ষেত্রে, 2000। বরফের ক্ষেত্রে কত? জি স্যার। 2100। 2100 স্যার। পানির ক্ষেত্রে হচ্ছে স্যার 4200, ভুলে যান কেন? তাহলে 2100। এবার আসো, তাপমাত্রা কত থেকে কত হয়েছে স্যার?
-20 থেকে 0, তোমরা বলো তো কোনটা বড়, -20 না 0? 0 তাহলে 0 0 ডিগ্রি থেকে বিয়োগ যাবে -20। আচ্ছা 0 থেকে বিয়োগ -20 মানে মাইনাসে মাইনাসে +20 হয়ে যাবে না এখানে? ইয়েস স্যার তাহলে 0 মাইনাস -20 একটু বুঝতে হবে আপনাদের, ঠিক আছে? এটা কিন্তু হয়ে যাবে 0 +20। তাহলে এটা কি ক্লিয়ার? আমরা এটাকে ধরলাম স্যার Yes, Q3, ঠিক আছে? এটাকে ধরলাম কি স্যার? Q3, ঠিক আছে? অনেক বড় আসে এটা, যাই হোক। তারপর খেয়াল করো, এবার আসো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই যে বরফটা, এই বরফটা এখন কিসে রূপান্তর হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তাহলে 0 ডিগ্রি পানি। সেলসিয়াসের আইস, 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে এখানে দেখো তো তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এম এল এফ, এফ কেন নিয়েছি বলতো? কারণ স্যার এটা বরফ গলনের, আর বাষ্প হলে নিতাম ভি। তাহলে স্যার বলতো বরফের ভর কত? 0.5 0.5। 0.5 আচ্ছা তাহলে 0.5 আমি লিখলাম, 0.5 আমি লিখলাম। বলেন তো এলএফ টা কত হবে? বেয়ার 0.5 এর সাথে 2,26,000 3 লক্ষ। খেয়াল করো 3,34,000, নট 2268, কারণ ওটা তো স্যার বাষ্প হওয়ার ক্ষেত্রে, তাহলে এত জুল লাগবে। আচ্ছা এবার বলো তো এইটুকু লাগার পর সম্পূর্ণটা কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হলো না? ইয়েস জি স্যার স্যার। এবার আমাকে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যেতে হবে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি স্যার আমি এখন যেতে চাই, তাহলে কি দাঁড়াচ্ছে স্যার? আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমি এখন থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে উন্নীত হলাম। তাহলে এম, এখন স্যার এম কত স্যার? 0.5। আপনারা একটু খেয়াল করেন এই পানি আর এই পানি কিন্তু আলাদা। এই পানি হচ্ছে আগের পানি, আর এটা হচ্ছে বরফ গলা পানি, ঠিক আছে? তাহলে জি স্যার। 0.5 ইন্টু এস কত স্যার? এস কি হবে? 2100 হবে, নাকি এখন সে পানিতে রূপান্তর হয়ে গেছে তাই 4200 হবে? 4200 হবে। 4200 হবে ইন্টু, এবার বলেন তো কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে? থিটা থেকে 0, তাহলে থিটা মাইনাস 0। এবার আপনারা আমাকে বলেন, ধরলাম এই ক্ষেত্রে আমার লাগলো হচ্ছে এই, তাহলে স্যার ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এখানে গৃহীত হচ্ছে স্যার Q3, Q4, Q5, বর্জন করেছে Q1 আর Q2। Q1 plus Q2 এখন এখানে যদি স্যার আমরা জাস্ট একটু খেয়াল করো, কিছুই না স্যার, আমরা যদি একটু সরল করি, একটু তাকাও, এখানে এইটা তো 0, এটা তো স্যার থিটা হয়ে গেল তাই না? হ্যাঁ এটা পেলাম। আর এখানে আমার হয়ে গেল কত? 20। এখানে আমার হয়ে গেল কত স্যার? 20। এখন এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ করে থিটা গুলোকে এক পাশে নিয়ে আসবেন আর মানগুলোকে আরেক পাশে নিয়ে যাবেন। তারপর সরল করলেই স্যার আপনার যে মানটা বের হবে থিটার, সেটাই হচ্ছে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা। আশা করি বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার? জি স্যার এবার আসেন স্যার, এটা বুঝতে পারলাম, তবে এখানে একটা কিন্তু আছে। এখানে একটা কিন্তু, কিন্তু বলতে স্যার অনেক সময় দেখবা মিশ্রণের তাপমাত্রাটার অ্যান্সার 0 ডিগ্রির চাইতে কম এসেছে, অর্থাৎ মাইনাস মানে এসেছে। যদি কখনো বরফ পানি এই রিলেটেড ব্যাপার সেপারে আপনারা দেখেন যে তাপমাত্রার মানটা 0 ডিগ্রিরও কম এসেছে, তার মানে সম্পূর্ণ বরফ গলতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন? সম্পূর্ণ বরফ গলতে পারবে না। এটা গেল একটা, ঠিক আছে? এবার আসো স্যার, তাহলে স্যার আমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে না যে সম্পূর্ণ বরফ গলবে কিনা? জি স্যার আসে তাহলে কি স্যার সেক্ষেত্রে আমরা এইভাবে থিটা বের করে থিটার মান মাইনাস আসে কিনা সেইভাবে চেক করব? না স্যার, আমরা সেভাবে চেক করব না। আমরা চেক করব একটু অন্যভাবে। কিন্তু অনেক সময় গতে এরকম দিয়ে দেয় মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত, ঠিক আছে? কারণ এই মানগুলো একটু এদিক সেদিক হলে স্যার মানে প্রশ্ন মানে একটু খুব মানে সাবধানে মানগুলো দিতে হয়। অনেক সময় আমাদের টিচাররা আসলে তাড়াহুড়ো করে প্রশ্ন করেন, তাদেরও দোষ নাই। তখন দেখা যেতে পারে একটু অসামঞ্জস্য মানের কারণে তোমার মাইনাস মান আসতে পারে। মাইনাস মান আসার অর্থ হচ্ছে সম্পূর্ণ বরফ কি হয় নাই বলতো? গলে নাই। গলবে গলে না। যায় কিন্তু তোমার প্রশ্নে যদি বলে দেয় সম্পূর্ণ বরফ গলবে কিনা,
তখন ম্যাথটা একটু অন্যভাবে করব আমরা। আসো কিভাবে করব আমরা দেখি। এই প্রশ্নটাই আমরা দেখি, ঠিক আছে? এই প্রশ্নটাই একটা দিয়েই আমরা ভালো মতো শিখি। বলতো বরফ গলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস এবার তাপমাত্রায় গলতে আমরা শুরু একটা করে। জিনিস দেখি স্যার, আমাদের পাত্র এবং পানি এই 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার সময় কতটুকু তাপ বর্জন করে? কথাটা বুঝতে পেরেছো? তাহলে বলো তো দেখি, আমার পাত্র পাত্র এখান থেকে এখানে যেতে ধরো বর্জন করলো Q1 সমান কত? পাত্রের ভর কত ছিল? 2 কেজি। এস কত ছিল স্যার? 400, তাই না? আর এখানে এবার কি হবে বলতো? 27 মাইনাস 0 0। একইভাবে পানির ক্ষেত্রে পানিও ধরো এই এট এ টাইম সে 3 লিটার, তার মানে 3 কেজি। এখানে হচ্ছে স্যার 4200, এখানেও কিন্তু স্যার 27 বিয়োগ 0, আমি 27 সরাসরি 27 লিখছি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। এবার আপনারা বলবেন আমার বরফ সাহেব কি -20 ডিগ্রিতে ছিল না 10 ছিল? স্যার -20 ছিল। -20 ডিগ্রি সেলসিয়াস। এই আর আগের ম্যাথে কি আমি ঠিক লিখেছিলাম? 20 লিখেছিলাম না 10 লিখেছিলাম? না স্যার 20 লিখেছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আসো, এবার বলো -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আগে কোথায় যাবে? 0 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিসে যাবে স্যার? আইসে, তাই না? জি এবার স্যার। দেখতে হবে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটারে রূপান্তর হতে তার কত শক্তি লাগবে। তাহলে আমরা প্রথমে দেখব স্যার -20 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে আসতে সে কতটুকু তাপ গ্রহণ করে, এবং তারপর দেখব এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর হতে আমার কতটুকু তাপ লাগবে। একটা জিনিস খেয়াল করো তো, আমাকে এখানে কি বলেছে মিশ্রণের তাপমাত্রা কত, নাকি সম্পূর্ণ গলতে পারবে কিনা? সম্পূর্ণ গলতে পারবে। আচ্ছা, বলতে পারবেন। বলতে পারবে মানে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় পানিতে রূপান্তর হতে পারবে কিনা, তাই না স্যার? জি স্যার। তাহলে বলো তো স্যার এই Q3 এর মান কি হবে? Q3 হবে বলো 0.5। m এর মান কত? 0.5। s কত স্যার? s 2100 ইনটু এটা কত হবে স্যার? 0 মাইনাস -20, তার মানে জি স্যার। এবার বলো তো Q4 ওটা কি স্যার? MLF সূত্র হবে না? কারণ 0 ডিগ্রি 0 ডিগ্রি কেবলমাত্র বরফটা পানিতে রূপান্তর হয়েছে। তাহলে m কত স্যার? m কত? 0.5 আর LF কত? 334000। এইবার তোমাদের দায়িত্ব, এইবার তোমার দায়িত্ব পাত্র এবং পানি এরা উভয় মিলে যে পরিমাণ তাপ বর্জন করেছে তার সমষ্টিটা বের করবা। তারপর বের করবা এই সম্পূর্ণ বরফ 0 ডিগ্রির পানিতে রূপান্তর হতে মোট কত শক্তি সে গ্রহণ করেছে, Q3 প্লাস Q4। এখন তুমি আমাকে বলো তো দেখি, এই Q3 প্লাস Q4 কার কাছ থেকে টেম্পারেচার, মানে এইটা কার কাছ থেকে তাপ নিয়েছে? এদের কাছ থেকে তাপ শক্তি নিয়েছে না? জি স্যার। তাই Q1 প্লাস Q2 যদি বেশি হয় অথবা সমান হয় Q3 প্লাস Q4 এর, তাহলে আমি বলবো সম্পূর্ণ বরফ গলবে। গলবে। ঠিক আছে? যদি স্যার সমান হয় তার মানে কি জানো? তার মানে সম্পূর্ণ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফেই পানিতে রূপান্তর হবে। আর যদি এটা বেশি হয় তার মানে তারপরে আরেকটু কি হবে? আরেকটু তাপমাত্রা বৃদ্ধি পাবে। কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ একদম কাটায় কাটায়, অর্থাৎ Q1 প্লাস Q2 সমান যদি হয় তার মানে স্যার সম্পূর্ণটা গলে আর তো তাপ অবশিষ্ট থাকলো না, তাই মানে সম্পূর্ণটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হলো। কিন্তু স্যার যদি এটা আবার একটু বেশি হয় তাহলে স্যার গলবে, গলে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। স্যার সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা সম্পূর্ণটা গলবে কিনা। আশা করি বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে স্যার এই ধরনের প্রশ্ন আসলে আশা করি পারা যাবে। তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই থাকলো। আমরা ইনশাআল্লাহ আগামী দিন বাকি অংশটা খুব দ্রুত শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।